তো ইকুইভ্যালেন্সের ব্যাপারটা যদি আগে তোমাদেরকে বলে থেকে থাকি তাহলে তো তোমরা জানবে যে ইকুইভ্যালেন্স জিনিসটা কি। বলো অঙ্কিতা, কি বলেছিলাম ইকুইভ্যালেন্সের ব্যাপারে? ইকুইভ্যালেন্স ওয়ার্ডটা যখন বলেছিলেন তখন বলেছিলেন যে ইকুয়াল ভ্যালু হুম। যখন হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে কোনো ওয়ার্ডটাকে সেম মিনিং এ নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ডটাকে বাছাই করা হয় তখন তাকে ইকুইভ্যালেন্স বলা হয়। হ্যাঁ, তো এইখানে যে ডেফিনেশনটা তোমাদেরকে দিয়েছিলাম সেইটা মানে সেটার আর একটা ওয়েতে বলা যেতে পারে যে if a specific linguistic unit in one language carries the same intended meaning message encoded in a specific linguistic medium in another, then these two units are considered to be equivalent, and the process or the um, phenomena is known as equivalence. মানে এইটাকেই ইকুইভ্যালেন্স বলা হয় যখন দুটো ইউনিট, মানে একটা এসএল এর একটা ইউনিট আর টিএল এর একটা ইউনিট যখন কাছাকাছি মানে দিতে শুরু করে, যখন কাছাকাছি আহ, মানেটা বোঝায়, তখন সেটাকে আমরা ইকুইভ্যালেন্স, মানে ওই ওই জিনিসটাকে আমরা ইকুইভ্যালেন্স বলি, যে এটা এই দুটো জিনিস দে আর ইন ইকুইভ্যালেন্স। ঠিক আছে? তো ইকুইভ্যালেন্সের যে ব্যাপারটা এখানে যেটা বলছে যে স্ট্রাকচার, এটা আগেও কথা হয়েছিল আমাদের, যে স্ট্রাকচার বলতে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয়, মানে আহ, আমাদের বাংলায় বা হিন্দিতে এস ভি ও থাকে, আর ইংলিশে এস ও ভি, এস ভি ও সরি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর অন্য ভাষাগুলোতে যেগুলো মানে বাংলা, আমাদের যে ভাষাগুলো বাংলা হিন্দি ইত্যাদি, এগুলোতে কি হয়, অবজেক্টটা সাবজেক্টের ঠিক পরে চলে আসে। তো এই যে স্ট্রাকচারের মধ্যেও অনেক সময় আমাদেরকে ইকুইভ্যালেন্সটা রাখতে হয়, মানে শুধু শব্দের লেভেলেই যে দুটো মানে এক হয়ে গেল তাতেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল তা নয়। আমাদেরকে দেখতে হবে যে পুরো যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি সেই সেন্টেন্সটাও যেন আহ, যে 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 ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এই টার্গেট ল্যাঙ্গুয়েজে, মানে যে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে যে টার্গেট ল্যাঙ্গুয়েজে আনছি সেইখানেও যেন সেন্টেন্সের লেভেলেও যেন মানেটা সমান থাকে। সেটার জন্য আমাদেরকে স্ট্রাকচারটাকে পাল্টে দিতে হবে, মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আনতে গেলে স্ট্রাকচার পাল্টে যাবে, কিন্তু স্ট্রাকচার পাল্টে গেলেও মানেটা যেন চেঞ্জ না হয়ে যায়। মানে যেমন ধরো আমি যদি বলি এখন যে আই ইট রাইস, তো এটাকে যদি সিম্পলি আমরা বাংলায় করতে চাই তাহলে শিল্পা কি হবে, আই ইট রাইসকে বাংলায় করলে কি হবে শিল্পা? হ্যাঁ স্যার, আমি ভাত খাই। হ্যাঁ, আমি ভাত খাই। এখানে রাইসের ব্যাপারে আর কোনো চেঞ্জ কিছু আহ, হয়নি, মানে রাইস, ইট, খাই, আমি, আই, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হয়নি, অথচ স্ট্রাকচারটা বদলে গেছে। তবে এটা খুবই ছোট একটা এক্সাম্পল। এবার যখন আমরা বড় এক্সাম্পলসগুলোতে যাব, একটা খুব কমন এক্সাম্পল, একটা খুব কমন প্রবলেম যেটা আমরা দেখতে পাই সচরাচর, সেটা হচ্ছে যে ইংলিশ যে সেন্টেন্সেসগুলো হয় সেগুলো অনেক সময় অনেক কমপ্লেক্স সেন্টেন্স হয়, মানে লম্বা লম্বা সেন্টেন্স হয়, মানে ক্লজ দিয়ে দিয়ে বা কানেক্টিং ফ্রেজেসগুলো লাগিয়ে লাগিয়ে অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সটা অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু বাংলা, হিন্দি বা এরকম ধরনের যে ল্যাঙ্গুয়েজেসগুলো আছে সেখানে এরকম এত বড় বড় সেন্টেন্সেস আমরা লিখতে পারি না, বা আমাদের জন্য লিখতে অসুবিধে হয়। যেমন ধরো যদি আমি বলি, তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করতে পারো, খাতায় লিখতে শুরু করো যেটা বলছি। দিশা
ঈশা, তুমি তোমার কোন হাত ভেঙেছে, ডান না বাম? স্যার বাম হাত। আচ্ছা, তাহলে তো ডান হাত দিয়ে লিখতে পারো তো? হ্যাঁ স্যার। ওকে, তো লেখো, এই সেন্টেন্সটা লেখো, আই কমা, তোমাদের নিজেদের নাম তোমরা লিখবে, তারপরে আবার কমা দেবে, আই নিজেদের নাম কমা, এ স্টুডেন্ট অফ, এ স্টুডেন্ট অফ, কলেজের নাম লিখবে, কমা, would like to request you to, would like to request you to kindly allow me to kindly allow me to be on leave, be on leave for 3 days, be on leave for 3 days, comma, starting from 24th February, starting from 24th February to 27th February, due to my sister's marriage, due to my sister's marriage, due to my sister's marriage, full stop. এটা একটা ইংলিশে লেখা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা, এই সেন্টেন্সটা দেখো, অনেকগুলো লাইন ধরে এই সেন্টেন্সটা চলবে, সেন্টেন্সে কোনো ফুল স্টপ নেই, কমা অনেকগুলো আছে, তো এটা একটা বড় সেন্টেন্স, যেটা ইংলিশে খুব কমন। ইংলিশে আমরা যখন ফর্মালি কোনো কথা লিখি তখন এরকম সেন্টেন্সেসগুলো খুবই কমন হয়, ঠিক আছে? যদিও এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এরকম কোনো রুল নেই যেখানে এটা বলে যে না তোমাকে এই ধরনের সেন্টেন্সই ফর্মাল সিচুয়েশনে লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অনেক সময় আমরা এরকম ধরনেরই লেখা লিখি, তাই জন্য আমরা এটা বলি যে দিস ইজ হাউ a formal letter of application should be written. যাই হোক, তো এই সেন্টেন্সটাকে, মানে এই লেটারটাকে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে, তোমরা ট্রান্সলেট করে আমাকে জানাও। এখানে আমরা এটা দেখব যে তোমরা সেন্টেন্সটাকে ভাঙছো কিনা, বা না ভেঙে সেন্টেন্সটা কেমন হচ্ছে, কারণ যদি না ভাঙো তাহলে কি সমস্যা হচ্ছে এবং ভাঙলে কি সুবিধা হচ্ছে সেটা তোমরা নিজেরাই করে বলতে পারবে, ঠিক আছে? তো করো, 2 মিনিট সময় আছে, করো। যার হয়ে যাবে সে আনমিউট করে বা হ্যান্ড রেজ করে বলবে। শিল্পা, তুমি আনমিউট করে বলতে পারো।
মানে এটা একটা অ্যাপ্লিকেশন, যেমন অ্যাপ্লিকেশন লেখা হয় সেরকম একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে আর কি। এটা ইংরাজিতে আমি বললাম যে ইংরাজিতে এরকম হয়, কিন্তু বাংলায় তোমাদেরকে এটা করতে হবে। স্যার বলছি। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। আমি তৃষা, আমি আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের একজন ছাত্রী। আমার আপনার কাছে একান্ত অনুরোধ এই যে আচ্ছা, আমার ছাত্রীর পরে কি কোনো ফুল স্টপ আছে? ছাত্রীর পরে ফুল স্টপ নেই, কমা ছিল। মানে তুমিও কমা দিচ্ছ আর কি, ওকে ঠিক আছে। হুম। হুম আমি আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের একজন ছাত্রী। হুম আমার আপনার কাছে একান্ত অনুরোধ এই হুম যে আমার এত থেকে এত তারিখ মানে হুম তারিখটা দিয়ে হুম আমার এই এত তারিখ থেকে এত তারিখ আপনার কাছে ছুটি অনুরোধ করছি। হুম আপনি যদি আমার আমার মানে দিদির বিয়ের জন্য আপনি হুম। যদি এই ছুটিটা মার্জনা করেন তাহলে আমি একান্তই মানে ছুটি কাম্য মার্জনা যেটা নয়, বলে। মানে অনুপস্থিতিটাকে মার্জনা করতে হবে। হ্যাঁ, হুম। তাহলে বলো কি বিয়ের জন্য আপনি যদি আমাকে ছুটি দেন বা এরকম ছুটিটা হ্যাঁ, গ্রাহ্য করেন। হ্যাঁ, হুম। তাহলে এইটা আমার হুম একান্ত কাম্য। হ্যাঁ, ওকে, এখানে কোনো ফুল স্টপ বা সেন্টেন্সটাকে তুমি ভাঙোনি তাই তো? হ্যাঁ ভেঙেছি। ওই একজন, আমি ফুল স্টপ দিয়েছি একজন ছাত্রীর পর। হুম তারপর আমার আপনার কাছে একান্ত অনুরোধ এই যে পর হুম কমা দিয়েছি। হুম। না। তারপর 3 দিনের জন্য যেটা আছে তারপর আবার ফুল স্টপ দিয়েছি, হুম। তারপর আবার শেষে একটা ফুল স্টপ দিয়েছি। রাইট। তো তোমাকে যে সেন্টেন্সটা ইংলিশে অনেকগুলো কমা দিয়ে দিয়েছিল সেগুলোকে তোমাকে অনেকগুলো ফুল স্টপ দিতে হয়েছে, দু তিনটে ফুল স্টপ দিতে হয়েছে। হ্যাঁ, তাই তো? তোমাদের মধ্যে এমন কেউ করেছো যে কোনো ফুল স্টপ, কোনো মানে কমা দিয়েছো বাট ফুল স্টপ না দিয়ে এক্স্যাক্টলি মানে ইংলিশে যে জিনিসটা লেখা ছিল ঠিক সেটাই আহ, লিখে দিয়েছো? হুম, বলো অঙ্কিতা। আমি লিখেছি যে আমি অঙ্কিতা সরকার আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের একজন ছাত্রী, কমা এটি অনুরোধ করতে চাই যে, কমা দয়া করে আমায় 3 দিনের ছুটি মার্জনা করা হোক, দিয়ে ব্র্যাকেটে 24 থেকে 27 ফেব্রুয়ারি, হুম তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা, কারণ আমার দিদির বিয়ে আছে। হুম। তাহলে তুমি একটা কমা, তুমি ব্র্যাকেট ইউজ করেছো। যদি ব্র্যাকেটটা ইউজ না করতে তাহলে তোমাকে মানে ওইটাও বলতে হতো যে 3 দিনের ছুটি, 27 থেকে 24 থেকে 27 ইত্যাদি এরকম কিছু বলতে হতো। কিন্তু তুমি কোনো ফুল স্টপ ব্যবহার করোনি, যেমন ইংলিশের স্ট্রাকচারটা ছিল সেরকমই রেখেছো তাই তো? হ্যাঁ স্যার। হুম ওকে। আর অন্য কেউ? সৈকত খেলা দেখছে। না স্যার, স্যার আমিও ওটাই করেছি কিন্তু ব্র্যাকেটটা দিয়ে দিয়েছিল। ব্র্যাকেটটা না দিয়ে কি লিখেছো? না, আমি সৈকত পাল, আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের ছাত্র। হুম আপনার কাছে আমার একান্ত অনুরোধ, যদি হুম আপনি দয়া করে আমাকে আমাকে ছুটি দেন 3 দিনের জন্য, হুম 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। হুম। কারণ আমার বোনের বিয়ে আছে। এইখানে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের সেন্টেন্সটা অকওয়ার্ড লাগছে। মানে কারণ আমার বোনের বিয়ে আছে। কে আর কে কি করেছো বলো সাথী?
আমি সাথী পাল, আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের একজন ছাত্রী। হুম আপনার কাছে আমার একান্ত অনুরোধ, হুম দয়া করে আমাকে 3 দিনের ছুটির জন্য আমি আপনাকে 3 দিনের ছুটির জন্য অনুমতি চাইছি। হুম। 24শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি তো পর্যন্ত আমার দিদির বিয়ের কারণে। তো চাইছি, ছুটির জন্য অনুমতি চাইছি 24 থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার দিদির বিয়ের কারণে। তো দেখো এইখানে কারণ আমার বিয়ে না, আমার দিদির বিয়ে। তো আবার কারণটা লাস্টে চলে যাচ্ছে, কারোর কারণটা প্রথমে চলে আসছে, কিন্তু আমরা মানেটা ঠিকঠাকই বুঝতে পারছি সবাই, যে কেউ একজন কারুর কাছে আবেদন করছে, কেউ একজন স্টুডেন্ট, কেউ একজন ছাত্রী আবেদন করছে 3 দিনের ছুটির জন্য। তো এই যে একই মানেটা দাঁড়াচ্ছে, ভ্যালিউ, ইকুইভ্যালেন্স, যেটা অঙ্কিতা প্রথমে বলল, যে ভ্যালিউটা একই দাঁড়াচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে ইকুইভ্যালেন্স। এবার কেউ কেউ যেমন দিশা স্ট্রাকচারটাকে চেঞ্জ করেছে, কিন্তু অঙ্কিতা বা সাথী বা সৈকত স্ট্রাকচারটাকেও চেঞ্জ করেনি, যে স্ট্রাকচারটা ছিল সেটাই লিখে দিয়েছে। এবং সেটাতে কি হয়েছে, কারণ যখন আমি বলছি তখন সেটা মানে লাস্টের দিকের সেন্টেন্সটা একটু অকওয়ার্ড লাগছে। মানে আমরা সাধারণত এইভাবে কথা বলি না, আমরা আমরা এরকম করে বলবো যে আমি আমার নাম এই, দাড়ি, আমি আপনার আপনার কলেজের একজন ছাত্র বা ছাত্রী, দাড়ি, আমার এত তারিখ থেকে এত তারিখ ছুটি চাই কারণ আমার দিদির বিয়ে। দিস ইজ হোয়াট a proper translation will sound like। মানে প্রপার যদি ট্রান্সলেশন দেখতে হয়, যদি এটা দেখতে হয় যে ট্রান্সলেশনটা ঠিক হয়েছে কিনা, ট্রান্সলেশনের মধ্যে কোনো অকওয়ার্ডনেস আছে কিনা, তখন আমরা এটা বলতে পারি যে এই মানে পরের ট্রান্সলেশনটা মানে বেটার, বা কারটা বেটার, কারটা অকওয়ার্ড, কারটা শুনতে একটুখানি খটোমটো লাগছে, সেইটা আমরা অ্যানালাইসিস করতে পারি এই ইকুইভ্যালেন্সের বেসিসে। এবার সব ক্ষেত্রে মানে যখন আমরা ট্রান্সলেশন করতে যাই, সব ক্ষেত্রে যে আমাদের কাছে আমরা ইকুইভ্যালেন্স পেয়ে যাই সেটা কিন্তু হয় না, ঠিক আছে? কোনো সময় আমাদের কাছে ইকুইভ্যালেন্সটা শুধুমাত্র লেক্সিক্যাল মানে শব্দের লেভেলে থাকে। মানে একটা শব্দের একটা মানে, সেইটার মানে অন্য একটা টিএলএ কী হবে, টার্গেট টেক্সটে, টার্গেট ল্যাঙ্গুয়েজে কী হবে, সেইটা আমরা পেতে পারি, কিন্তু সেটা আবার স্ট্রাকচারে আমরা বসাতে পারি না। আবার অনেক সময় এরকম হয় যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, আবার যে লেক্সিসটা আছে, যে ওয়ার্ডসগুলো আছে, সেগুলো আমরা পাচ্ছি না। মানে আমরা স্ট্রাকচারটা বুঝে যাব যে আচ্ছা প্রথমে ভার্ব হবে, বা প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে এটা হবে ওটা হবে, কিন্তু ওয়ার্ডসগুলো যেগুলো দেওয়া রয়েছে ইংলিশে, সেইগুলো আমরা বাংলায় সেই ওয়ার্ডসগুলো পাচ্ছি না। এবার এক্স্যাক্টলি এই মুহূর্তে প্রত্যেকটার এক্সাম্পল আমার কাছে থাকবে না, তো আমি ভাবার চেষ্টা করছি যে এরকম কোন ক্ষেত্রে হয় যেখানে লেক্সিস বা স্ট্রাকচারের ক্ষেত্রে, মানে স্ট্রাকচারের একটা উদাহরণ দিলাম, এবার লেক্সিসের উদাহরণ দিতে হবে যেখানে ইকুইভ্যালেন্সটা আমরা সেট করতে পারবো, যেখানে ইকুইভ্যালেন্সটা আমরা ধরতে পারবো। বা ইকুইভ্যালেন্স না পেলে কি করা যায়, সেটাও একটা প্রশ্ন আর কি। তো ধরো আমি তোমাদেরকে কয়েকটা র্যান্ডম ওয়ার্ডস বলছি, তোমরা জাস্ট সেগুলোর মানে আমি ইংলিশে বলছি, তোমরা সেগুলোর বাংলাতে ইকুইভ্যালেন্ট যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো বলবে, ঠিক আছে? বা চেষ্টা করবে যে কি ইকুইভ্যালেন্ট হতে পারে। ওকে, অ্যাপেল ল্যাপটপ, এগুলোকে নোট ডাউন করো এক একটা করে এবং এটার ইকুইভ্যালেন্সগুলো লিখবে। অ্যাপেল
অ্যাপেল ল্যাপটপ, অ্যাপেল ল্যাপটপ। নাম্বার 2, হেলমেট, হেলমেট। নাম্বার 3, রিমোট। নাম্বার 3, রিমোট। নাম্বার 4, ডায়েরি, মানে লেখার যে ডায়েরি হয় আর কি, সেই ডায়েরি। চার্জার, চার্জার। কটা শব্দ হলো? 5টা। 5টা, ওকে। এই 5টা শব্দের আমি ভালো করেই জানি যে এগুলোর বাংলা হয় না, বা বাংলাটা বোঝাটা একটুখানি মুশকিল, বা মানে যারা দুটো ভাষা খুব ভালো করেও জানে তাদের জন্য এটা একটুখানি মুশকিল হতে পারে। কিন্তু আমি ইচ্ছা করেই তোমাদের এটা দিলাম যাতে তোমরা এটা বলার চেষ্টা করো যে এটার ইকুইভ্যালেন্সের যে ব্যাপারটা সেটা, মানে ধরো যে ইংরাজির একটা শব্দও জানে না, মানে এই শব্দগুলোও জানে না, তাদের জন্য কিভাবে বুঝবে? মানে ধরো ফার্স্ট এডটা তো একদমই আমার মনে হয় যে সমস্যা হতে পারে। ধরো এই ওয়ার্ডসগুলো তোমরা সবাই জানো, মানে যারা স্টুডেন্ট তোমরা সবাই জানো বা আমি জানি, কিন্তু ধরো তুমি তোমার দিদাকে বোঝাতে চাইছো, তখন কিভাবে বোঝাবে? সেইটা প্রথমে ইয়েগুলো করো, প্রথমে লেক্সিক্যাল লেভেলে এক একটা করে ওয়ার্ড রিপ্লেস করার চেষ্টা করো, ইংলিশ থেকে বাংলায় যাওয়ার চেষ্টা করো। সবসময় এক্স্যাক্ট ওয়ার্ডস পাবে না, ইটস ইম্পসিবল, বাট হাউ উইল ইউ ট্রাই টু এক্সপ্লেন ইট? যার আগে হয়ে যাবে সে বলবে। যদি একটা শব্দে না হয় দুটো তিনটে শব্দ ব্যবহার করতে পারো, কোনো কোনো ইকুইভ্যালেন্সের জন্য তোমাকে পুরো সেন্টেন্স ব্যবহার করতে হবে। আবার কোনো কোনো শব্দ এমনও পাবে যেগুলোর কোনো ইকুইভ্যালেন্সই হয় না, তখন সেটাকে কিভাবে এক্সপ্লেন করবে? শিল্পা, এবারটা তুমি প্রথমে বলবে, কারণ তুমি কিছুই বলছো না। প্রথমে শিল্পা বলবে, তারপরে ফাতেমা বলবে।
বলো শিল্পা। স্যার হেলমেটটা করেছি মাথার বর্ম, ওকে। আর ডায়েরিটা ওই দিন লিখতে হয়েছে। হ্যাঁ, ডায়েরিটা কি করেছো? ডায়েরি হচ্ছে না, হেলমেট করেছো, মাথার বর্ম, ওকে। আর আরো অনেক কিছু ছিল তো, অ্যাপেল ল্যাপটপ ছিল, চার্জার ছিল। হ্যাঁ, তা তুমি দুটোই করেছো শুধু, বা একটা করেছো শুধু, মাথার বর্ম হেলমেটটা, তাই তো? ওকে ওকে। ফাতেমা। হ্যাঁ হ্যালো। হুম। হ্যাঁ বলছি। হ্যাঁ, হেলমেটটা করেছি মাথার কভার, মাথার কভার, ওকে। আর হচ্ছে রিমোটটা মানে দূরত্ব। রিমোটটা দূরত্ব, রিমোটটা ইন দ্য সেন্স অফ ডিভাইস, মানে আমাদের যেমন রিমোট দিয়ে তো আমরা এখন টিভি চালাই, আমরা তো আর সুইচ টিপে টিভি চালাই না। যোগাযোগ, যোগাযোগ। যোগাযোগ, আমি আচ্ছা। করেছি টিভি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরিচালনার। এক এক করে বলো, এক এক করে বলো। হ্যাঁ ফাতেমা, তারপরে বলো। ডায়েরিটা হচ্ছে ওই পাঁজি বা ওই যেটা দিনলিপি। দিনলিপি, ওকে। আর আর এটা চার্জই ছিল তো। চার্জার, হ্যাঁ। হ্যাঁ চার্জার। হ্যাঁ, এটা ঠিক বলবো নি স্যার। চার্জারটা হয়নি। আর অ্যাপেল ল্যাপটপ? স্যার চার্জারটা করেছি কিন্তু ওটা মনে আরে ওটা উল্টো পাল্টাই হবে, ইচ্ছা করে এই শব্দগুলো দিয়েছি। কি মানে কি লিখেছোটা মানে কি বলো? চার্জ করা মানে একটা যে থ্রো করা, দাম দেওয়া বা অভিযোগ দেওয়া, এরকম কিছু। হ্যাঁ আরে ওই চার্জার নয়, চার্জার বলতে আমরা যেটা বুঝি মোবাইল চার্জার। ও, যাই হোক, আচ্ছা এবার বলো দিশা, বলো কি বলছিলে? রিমোটটা করেছি টিভি পরিচালনার যন্ত্র, ওরে বাবা। চার্জারটা করেছি চার্জ দেওয়ার যন্ত্র, আচ্ছা ডায়েরিটা করেছি দিনলিপি, আচ্ছা। হেলমেটটা করেছি মাথার কভারই করেছি, অ্যাপেল হুম, ল্যাপটপটা অ্যাপেল ল্যাপটপই রেখে দিয়েছি, ওটা কি বলবো জানি না, অ্যাপেল ল্যাপটপই আছে। ওকে ওকে। তার মানে অ্যাপেল ল্যাপটপ ছাড়া মোটামুটি ওই চার্জ দেওয়ার যন্ত্র বা ইত্যাদি এসব করা হয়েছে। অঙ্কিতা, অ্যাপেল ল্যাপটপ কিছু করেছো? আমি অ্যাপেল ল্যাপটপটা করেছি যে আপেল বণিক সমিতির গণনার যন্ত্র। কি আপেল বণিক সমিতির গণনা যন্ত্র? মানে আপেল কোম্পানির গণনা যন্ত্র, কোম্পানিটা কি লিখবো স্যার, তাই বণিক সমিতি না করে। না, অ্যাপেল আপেলই হবে, মানে এটাতে কিছু বলার নেই আর কি। কিন্তু দেখো এবার ইকুইভ্যালেন্সের সমস্যাটা বা ইকুইভ্যালেন্সের মজাটা, আমরা অ্যাপেলের ফোন বা অ্যাপেলের ল্যাপটপ, অ্যাপেলের আইপ্যাড, এগুলোকে আমরা এগুলো এগুলো আমরা কিসের সঙ্গে অ্যাসোসিয়েট করি? হোয়াট ডু উই অ্যাসোসিয়েট দিজ আইটেমস উইথ? মানে যখন আমরা বলি না ওর কাছে অ্যাপেলের ফোন আছে, অ্যাপেলের ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, আইপড আছে, এগুলো যখন আমরা বলি তখন সেই আইডিয়াটার সঙ্গে একটা স্পেসিফিক ভ্যালু আমরা অ্যাটাচ করি। সেই ভ্যালুটা কি, কি বলতে চাই আমরা ওটা বলে? হাই ক্লাস বড় লোক। হাই ক্লাস স্যার বড় লোক, আরেকবার বলুন। হ্যাঁ। কি কি বলবো? সৈকত কি বলছো? আইডিয়া কি একটা বলছিলেন, ওইখানটা স্যার ঠিক শুনতে পেলাম না। মানে আইডিয়া কি একটা আমরা বলছিলেন? যখন অ্যাপেলের ল্যাপটপ বা অ্যাপেলের ফোন বলি, তখন যেটা অঙ্কিতা বললো না যে হাই ক্লাস, বড় লোক, এই এই আইডিয়াসগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যায় ওটার সাথে। মানে ধরো দিশা পরের দিন একটা আইফোন নিয়ে আসলো ক্লাসে, তখন দিশার দিকে আমরা সবাই তাকিয়ে বলবো যে বাবা আইফোন। এই যে বাবা আইফোন, এটা কিন্তু বাবা স্যামসাং কেউ বলবে না। মানে হ্যাঁ, স্যামসাং এরও অনেক দামি ফোন আছে, কি ফোল্ড টোল্ড হয় এখন। আমি তো জানতাম আগে কাপড়ই ফোল্ড হয়, এখন ফোনও ফোল্ড হয়ে যাচ্ছে। তো এবার এই যে
ইকুইভ্যালেন্সটা বলতে গেলে যখন অঙ্কিতা আপেলের ল্যাপটপ বলছে, এই আপেল আর অ্যাপেল জিনিসটা একই, তাই না? কিন্তু ভ্যালিউ আলাদা হয়ে যাচ্ছে। এবার যত ধরো মানে সাথী আপেলের ল্যাপটপ নিয়ে এসছে আর দিশা আপেলের ফোন নিয়ে এসছে, না সরি, দিশা অ্যাপেলের ফোন নিয়ে এসছে আর সাথী আপেলের ল্যাপটপ নিয়ে এসছে বা আপেলের গণনা যন্ত্র নিয়ে এসছে, কি সমিতি গণনা যন্ত্র নিয়ে এসছে। প্রথমত আমরা বুঝতে পারবো না যে সমিতি গণনা যন্ত্র জিনিসটা কি। যেমন দিনলিপি, দিনলিপি খুব কম লোকে বুঝতে পারবে যে তুমি ডায়েরির কথা বলছো, কিন্তু আপেল কথাটা খুব মানে আমরা সবাই আপেল খেয়েছি, খাই ইত্যাদি, কিন্তু আপেল আর অ্যাপেল এই দুটোর ভ্যালিউ কিন্তু এক নয় আমাদের সমাজে। সাথী যদি আপেলের ল্যাপটপ, সাথী যদি বলে আমার কাছে আপেলের ল্যাপটপ আছে, বললেও ওকে নিয়ে সবাই খিল্লি করতে শুরু করবে। কি বলবে দিশা ওকে? মানে তুমি ইমাজিন করো যে তুমি খিল্লি করছো আর কি সাথীর, কি বলবে তুমি? গাওয়ার। কেন গাওয়ার বলবে? কারণ অ্যাপেলটাকে আপেল বলছে তাই। রাইট। দেখো মানে বিড়ম্বনাটা মানে অদ্ভুত বিড়ম্বনা এটা ভাষার, যে আপেল তো অ্যাপেল তো আপেলই, তাই তো সাথী না? মানে আপেল অ্যাপেলের অন্য কোনো মানে আছে বাংলায়? না, নেই। তুমি আমরা কি বলবো? আপেল, অ্যাপেল ইজ অ্যাপেল, রাইট? মানে বাংলায় আমরা আপেল লিখি তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপেলের ল্যাপটপ তুমি কিনবে না। তুমি কিসের ল্যাপটপ কিনবে? অ্যাপেলের ল্যাপটপ। তো এই আ আর অ্যা এইটার মধ্যে ইকুইভ্যালেন্স হারিয়ে গেল আমাদের। তাহলে বুঝতে পারছো যে ট্রান্সলেশন যতটা মজার জিনিস, ঠিক ততটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জেরও জিনিস। ঠিক আছে? আবার উল্টোটাও হয়, মানে কোনো একটা পাতি জিনিস, যেটা ইংরাজিতে একটা পাতি জিনিস, সেইটাকে যখন আমরা বাংলায় ট্রান্সলেট করি তখন সেটার মানেটা অদ্ভুতভাবে অনেক উঁচু লেভেলের হয়ে যায়। যেমন, তবে আমার মাথায় এখন মানে যে 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 এক্সাম্পলটা আসছে সেটা কতটা ক্লিয়ার হবে তোমাদের কাছে আমি বুঝতে পারছি না। যেমন ধরো ইংলিশে ধরো আমি বললাম, বা এবার সাথী দিশার মজা ওড়াতে পারে, ধরো সাথী মডার্ন, ঠিক আছে, আর দিশা ট্র্যাডিশনাল। তো এই যে মডার্ন আর ট্র্যাডিশনাল এই দুটো শব্দ যদি আমরা একসঙ্গে ব্যবহার করি, তাহলে ইংরাজিতে সেটার মানেটা এটা দাঁড়ায় যে দিশা একটু ব্যাকডেটেড, বা দিশা মডার্ন হয়নি বা মডার্ন হতে পারেনি, অথচ সাথী মডার্ন হয়ে গেছে। তবে আমাদের কাছে ট্র্যাডিশনাল আর মডার্নের ডেফিনেশনটা খুবই অদ্ভুত ভাবে আমরা প্রেজেন্ট করি, সেখানে আমি ঢুকছি না। কিন্তু এবার বাংলায় ট্র্যাডিশনালকে কি বলা হবে সাথী? ট্র্যাডিশনাল যেটা ঐতিহ্যকে বহন করে। হ্যাঁ, ঐতিহ্যবাহী বা ঐতিহ্য। তো ওই বাংলার ঐতিহ্য আর ইংরাজির ট্র্যাডিশনাল, দুটোর কি একই মানে হচ্ছে ফাতেমা? বা মানে একই, কিন্তু ভ্যালিউটা কি একই হচ্ছে? মানে কোনো একটা কনটেক্সটে যেখানে আমি বললাম যে এই বিল্ডিংটার একটা ঐতিহ্য আছে, এই বিল্ডিংটা ঐতিহ্যবাহী, আর আমি বললাম যে দিশা ইজ ভেরি ট্র্যাডিশনাল, এই দুটোর মানেটা কি একই দাঁড়াচ্ছে? একই ভ্যালিউ দাঁড়াচ্ছে দুটোর? না। কেন? কি তফাৎ হয়ে যাচ্ছে?
প্রথমত একটা বিল্ডিং আর একটা মানুষ। হ্যাঁ সে তো বটেই, কিন্তু তাতে তফাৎটা কি হচ্ছে? একটা ঐতিহ্যগত একটা আধ্যাত্মিকতার দিক থেকে। আধ্যাত্মিকতা? আধ্যাত্মিক মানে? আচ্ছা দিশা কিছু বলছে, দিশাই নিজের ব্যাপারে বলো। হুম। ওদের কাছে যেটা মানে ব্যাকডেটেড, আমাদের কাছে সেটা ইমোশন বলতে চলে, ঐতিহ্য, আমাদের ঐতিহ্যটা একটা ইমোশন, না ওদের না কাছে না সেটা না 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 ব্যাকডেটেড। না, ওই ব্যাপারটা নয়, এটা ইমোশনের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এখানেই হচ্ছে আমাদের বোঝার ব্যাপারটা। ট্র্যাডিশনাল ইজ ঐতিহ্য, রাইট? ওয়ান অফ দ্য মিনিংস অফ ট্র্যাডিশন ইজ ঐতিহ্য, তাই তো? আর ট্র্যাডিশনের আর কি মানে আছে সৈকত বাংলায়? সৈকত? হ্যাঁ স্যার ভাবছি। ভাবছো? আচ্ছা জোরে জোরে ভাবো। শিল্পা, ট্র্যাডিশন আর কোনো ওয়ার্ড আছে কি ইংলিশে? এই সরি, বাংলায়। ট্র্যাডিশন বলতে স্যার একটা কিছু একটা মানে মানে নির্দিষ্ট নিয়ম দাঁড়া দাঁড়া দাঁড়া, এক অনুষ্ঠান মিনিট এই এক সমস্ত। মিনিট এক মিনিট। সৈকত আগে বলবে, তারপরে শিল্পা, তারপরে দিশা। বলো সৈকত। মানে স্যার কোনো একটা নিয়ম আচার অনুষ্ঠান এগুলো যখন মানে ইয়ে একটা নির্দিষ্ট ব্যবস্থা পালন করে সেইটাই তো স্যার ট্র্যাডিশন। ওকে, কিন্তু একটা শব্দ যদি আমরা বলতে চাই, হ্যাঁ শিল্পা বলো। পরম্পরা, রাইট। ওকে, আর দিশা? আমি ওটাই বলছিলাম। পরম্পরা। এবার আমি যদি কোনো মানুষকে পরম্পরাগত বলি, তাহলে কি মানেটা ঠিক দাঁড়াবে? ধরো এই এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেট করতে হয়, অঙ্কিতা ইজ আ ট্র্যাডিশনাল লেডি বা অঙ্কিতা ইজ আ ট্র্যাডিশনাল গার্ল, তাহলে তোমরা কি লিখবে এটাতে? শিল্পা কি হবে? অঙ্কিতা ইজ আ ট্র্যাডিশনাল গার্ল, যদিও সেন্টেন্সটা নিজের মধ্যেই মানে ভুল, তবে মানে ইকুইভ্যালেন্সটা বোঝানোর জন্য আমি বলছি আর কি। অঙ্কিতা ইজ আ ট্র্যাডিশনাল গার্ল। অঙ্কিতাই বলো কি হবে? অঙ্কিতা একটি ঐতিহ্যবাহী মেয়ে। হুম, ঐতিহ্যবাহী এখানে শব্দটা হবে না। বলো দিশা। অঙ্কিতা একজন পরম্পরাগত মহিলা। পরম্পরাগত মহিলা, ওকে। সাথী? অঙ্কিতা সংস্কৃতিকে মেনে চলে। মোর লাইক ইট, ইয়েস। এখানে পরম্পরা, ঐতিহ্য দুটোই ট্র্যাডিশনাল ওয়ার্ডের ইকুইভ্যালেন্ট নয়। সংস্কৃতিটা অনেকটা কাছাকাছি যাচ্ছে, যে অঙ্কিতা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা সংস্কৃতিকে মেনে চলার মতন একজন মহিলা বা মেয়ে। সৈকত, এনি আদার ওয়ার্ড? না স্যার। হুম, আমরা এরকম বলিনি ধরনের, হ্যাঁ বলো সৈকত। কিছু বলিনি স্যার। ফাতেমা? দাঁড়াও দিশা, আসছি তোমার কাছে। ফাতেমা, ফাতেমা, শিল্পা, তোমরা কোনো কাজই করো না। ফাতেমা বলো বা শিল্পা বলো। ট্র্যাডিশনাল গার্ল কি হবে? আচ্ছা দিশা বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি আমি সংস্কৃতিগত বলি সেটা তো কালচারাল হয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল না থেকে। আমি তাই তো বললাম যে কাছাকাছি গেছে, নট এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট। ওটাই বলছিলাম, সেটাই। এবার দেখো এখানে এটাই হচ্ছে সমস্যা, মানে একটা সাধারণ বাক্য আমরা খুব সচরাচরই এটা বলে থাকি যে
she or he is a traditional minded person বা he or she is an orthodox person, ঠিক আছে? এই যে রীতি রেওয়াজ মেনে চলার যে ব্যাপারটা, এটা আমরা পরম্পরা বলি, এটাকে আমরা ঐতিহ্য বলি, এটাকে আমরা সংস্কৃতি বলি, কিন্তু এই ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশনাল মাইন্ডেড যে কথাটা, সেটার এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট পাওয়াটা আমাদের কাছে মুশকিল। কিন্তু আমাদেরকে ওটার যতটা কাছাকাছি যেতে পারি ততটা কাছাকাছি যেতে পারবো। যদি আমরা এরকম বলি যে এটা আমাদের কলেজের, দিস ইজ দ্য ট্র্যাডিশন অফ আওয়ার কলেজ টু ওয়েলকাম নিউ স্টুডেন্টস, তখন আমরা কি বলবো? এটা আমাদের কলেজের পরম্পরা যে আমরা নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। এটা খুব সহজ হয়ে গেল। কিন্তু মানুষের ক্ষেত্রে ইংলিশে যতটা সহজে ট্র্যাডিশনাল কথাটা ব্যবহার করা যায়, একইভাবে বাংলায় সেই মানুষের জন্য ট্র্যাডিশনাল কথাটা ইউজ করা যায় না, ব্যবহার করা যায় না। এরকম অনেক সমস্যা আসে, যারা ট্রান্সলেট করে তাদের আকসার এরকম প্রচুর সমস্যা সামনে আসে, যেখানে তাদের কাছে কোনো উপায় থাকে না পুরো বানানটাকে, পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেওয়া ছাড়া। মানে যে জন্য মানে যেটার জন্য ওই সাথীকে কথা শুনতে হলো, কারণ সাথী আপেল বললো, মানে বলেনিও, বাট আমি যদি আমি বলি আমার কাছে আপেলের ল্যাপটপ আছে, তখনই আমাকে নিয়ে লোকে ঠাট্টা করবে, বলবে যে হ্যাঁ এদিকে আপেলের ল্যাপটপ আছে, কিন্তু ও অ্যাপেল বলতে পারে না, আপেল বলে। তো ইকুইভ্যালেন্সের মজা বা সাজাটা হচ্ছে এটাই, যে সব শব্দের জন্য তুমি ইকুইভ্যালেন্স পাবে না। তাই জন্য তোমাকে কি করতে হবে? যতটা ওটার কাছাকাছি যেতে পারো ততটা কাছাকাছি যেতে হবে। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনো সময় তুমি পারফেক্ট হতে পারবে না। দের ইজ নো অপরচুনিটি টু বি perfect in translation, but what you can do is go as near as possible to the original text, the source text, ঠিক আছে? এবার যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তোমার discussion on issues of gender and translation. জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন, এটা একটা মানে এটা থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন। সমস্যাটা এটা হচ্ছে যে আমাদের ভাষাটাও আমাদের সমাজের মতন পুরুষতান্ত্রিক। কি করে ভাষা পুরুষতান্ত্রিক হয়? ধরো তোমাদেরকে আমি বললাম যে একটা চাকরির খবর বেরিয়েছে, সেই চাকরির খবরে তোমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করো, এবং প্রপার যেমনভাবে অ্যাপ্লিকেশন হয় আর কি, মানে যাকে লিখছো টু, ধরো আমি তোমাদেরকে একটা স্যাম্পল দিয়েও দিচ্ছি। আমি এটা চ্যাট বক্সে লিখছি, অফ পেপসি, আচ্ছা, অ্যাপ্লাই টু দ্য সিইও অফ Pepsi India Limited for a job of a translator. এটা চাকরির খবর বেরিয়েছে, মানে এটা নট রিয়েল, চাকরির খবর বেরিয়েছে যে পেপসি ইন্ডিয়া লিমিটেডে একটা চাকরির একটা ট্রান্সলেটর লাগবে। তো তোমরা যারা আছো এখানে, তোমরা সবাই মিলে অ্যাপ্লাই করছো। তো অ্যাপ্লিকেশনটা কি লিখবে? ইংরেজিতে লেখো, আমাকে লিখে আমাকে বলো, 2 লাইনের, বেশি বড় নয়। পেপসি কোম্পানি আছে না, পেপসি, কোকাকোলা পেপসি, তো ওদের কোম্পানিতে একটা ট্রান্সলেটর চাইছে ওরা, সেটার জন্য তুমি অ্যাপ্লাই করো। ছোট্ট 2 লাইনের অ্যাপ্লিকেশন করে দাও।
যার আগে হয়ে যাবে সে বলবে। ফাতেমা বলো এটা। মানে যেটা আপনি মেসেজ বক্সে লিখেছেন ওটার মানেটা তো বলছেন। আরে না, ওটা ট্রান্সলেট করতে না, আমি অ্যাপ্লাই করতে বলছি তোমাকে, যে তুমি অ্যাপ্লিকেশনটা কি লিখবে 2 লাইনের। তুমিও তুমি ট্রান্সলেটার, তুমি ট্রান্সলেশন স্টাডিজ শিখছো কেন? যাতে তোমার এই চাকরিটা হয়, ঠিক আছে? তুমি অ্যাপ্লাই করছো, অ্যাপ্লিকেশনটা কি হবে? আমি এইটা ট্রান্সলেশন করেছি, আপনি যেটা এটা দিয়েছেন আমি ওটা করিনি। আরে গাধা, যেটা বলছি সেটা করো না। ওফ। কারোর হয়নি? শিল্পা? শিল্পা শেট্টি হয়েছে? কবে হবে? আজকে হবে? বলো সাথী, বলো, তুমি বলো। I am writing to express my interest as a translator in your company. Um, and, huh? বলো বলো। And I am. স্যার হবে না। তাহলে চাকরিও হবে না। তুমি এটা অ্যাড্রেস কাকে করেছো? কাউকে তো অ্যাড্রেস করতে হবে। ও হ্যাঁ, টু দ্য সিইও পেপসি ইন্ডিয়া এলটিডি। আর কোম্পানির যে অ্যাড্রেসটা যেরকম দেওয়া হয় সেরকম দেওয়া হবে। তারপরে আর সাবজেক্টটা যেমন লেখা হবে অ্যাপ্লিকেশন ফর for জব, joining the as a translator. তারপরে সম্বোধনটা কি তারপর করেছো? রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। তারপর আচ্ছা তারপর যে সেন্টেন্সটা বললাম ওটা লিখেছি। আচ্ছা ঠিক আছে। সৈকত কি লিখেছো? সৈকত? সৈকত খেলা দেখছে। দিশা বলো। স্যার ওই যে প্রথমে অ্যাড্রেসটা দিয়েছি টু দ্য সিইও অফ পেপসি কোম্পানি, তারপর লিখেছি রেসপেক্টেড স্যার, I am writing this letter to for apply the job of translator. I believe that my educational back. ওকে ওকে, রাইট। অঙ্কিতা? First to the CEO, তারপরে respected sir, my name is Ankita Sarkar, I am a college student. I am excited to apply for the job bracketed translator in Pepsi India Limited. ঠিক আছে। দেখো, সাথীকে ছাড়া তোমরা দুজন শুধু স্যার লিখেছো, রেসপেক্টেড স্যার। ম্যাডামকে কিন্তু ধর্তব্যের মধ্যে রাখোনি। কেন? সিইও বলেছি, সিইও স্যারও হতে পারে, ম্যাডামও হতে পারে, তাই না? তাই তো, হতে পারে তো, মানে উই ডোন্ট নো হু দ্য সিইও অফ পেপসি ইন্ডিয়া লিমিটেড ইজ। কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জেন্ডারের সমস্যাটা চলে আসে। আমরা প্রথমেই এটাই মনে করি যে সিইও কোনো প্রফেসর, কোনো অফিসার, কোনো ব্যক্তি নিশ্চয়ই পুরুষই হবে বেশিরভাগ সময়। তাই জন্য আমরা যখন ইমেল লিখি বা কোনো অ্যাপ্লিকেশন করি
তখন আমরা স্যার, রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার, স্যার এরকম লিখে আমরা অ্যাপ্লিকেশনটাকে করে দিই। 90% অফ দ্য পিপল ডু দ্যাট। সাথীর মধ্যে দেখলাম যে হ্যাঁ সাথী স্যার বা ম্যাডাম বললো কথাটা, ঠিক আছে। তো জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশনের সমস্যাটা হচ্ছে এইটাই। ফার্স্ট দ্য ইস্যু ইজ দ্যাট আওয়ার ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ ভেরি পেট্রিয়ার্কাল, ইটস ভেরি মেল সেন্ট্রিক। আগেন ধরো আমি আর একটা সেন্টেন্স তোমাদেরকে বলছি, আর একটা মানে কাজ তোমাদের, বা আর একটা এক্সাম্পল বলা যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো আমি বলছি যে এটাকে ট্রান্সলেট করতে, আচ্ছা ঠিক আছে এটাকে ট্রান্সলেট করতে আমি দেবো না, আমি জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি, যেটাকে ক্লোজ টেস্ট বলে, CLOZE, ক্লোজ টেস্ট। তো সেন্টেন্সটা এরকম, দ্য সান ইজ দ্য সোর্স অফ অল আওয়ার এনার্জি, ফুল স্টপ, ড্যাশ gives us light. স্যার প্রথম থেকে একবার বলুন। The sun is the source of all our energy. The sun is the source of all our energy. আচ্ছা না এটাকে এটা বললে তো তোমরা মানে অন্য, আচ্ছা ঠিক আছে এটাকে করো একবার। তারপরে নেক্সট সেন্টেন্স হচ্ছে একটা ড্যাশ আছে, একটা ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কটা তোমরা ফিল করবে। ড্যাশ gives us light, full stop, dash sustains life, ড্যাশ মানে দুটো সেন্টেন্স, একটার পর একটা ফুল স্টপ দিয়ে, একটা হচ্ছে ড্যাশ গিভস আস লাইট, আলো, ফুল স্টপ, ড্যাশ গিভস আস, ড্যাশ সাস্টেন্স লাইফ। এইখানে তোমার কাছে দুটোই অপশন আছে, হি অথবা শি, ইটটা নেই, ঠিক আছে। কোনটা তোমরা প্রথমেই বসাবে মানে সেন্টেন্সে, বেশি ভাবতে হবে না। হ্যাঁ হিটা। হি কেন? আমরা কি সূর্যদেব, হ্যাঁ সূর্যকে আমরা কিভাবে জানি? সূর্যদেব একটা পুরুষ দেবতা হিসেবে। বাট the sun is just a star, it's just a ball of hydrogen, it has no gender, but our language has ascribed a gender to a non-gendered thing. আর এটার জায়গায় যদি মুন থাকতো তাহলে আমরা কি করে দিতাম? শি। এবার মুনের মধ্যে এমন কি মহিলার গুণ আছে? কেন সি কেন করবো? আমরা তো সূর্য দেবতা, চন্দ্র দেবতা সব তো মেল দিয়েই করি। ইংলিশে ওটা শি হয়, হি হয় না। মানে ইংলিশের আবার জেন্ডারের ব্যাপারটা আবার অন্যরকম। তুমি দেখবে মুনের সাথে তুলনা করা হয় কাদের? মহিলাদের কবিতাতে, ইংলিশ পোয়েমসে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, এটা ভালো মাথায় এসছে, শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। তো নাইট, মুন, স্টার, মানে some stars are compared, are thought to be women. Why do you think this happens? এটা কেন হয়? মানে সূর্য তো লেডিও হতে পারতো, দেবীও হতে পারতো, মানে সূর্য দেবীও হতে পারতো। হ্যাঁ বলো অঙ্কিতা। কারণ স্যার সূর্যের মধ্যে একটা তেজ আছে, আর আমরা পুরুষকে একটু বেশি শক্তিশালী হিসাবে দেখতে চাই, তাই ওকে সূর্যকে পুরুষদের সাথে তুলনা করি। আর চাঁদের সাথে টেন্ডারনেস আছে, যেটা মহিলাদের মধ্যে আমরা সফটনেস, টেন্ডারনেস খুঁজি, তাই চাঁদকে আমরা মহিলাদের সাথে তুলনা করি। রাইট, এক্স্যাক্টলি, অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম উইথ ট্রান্সলেশন অ্যান্ড জেন্ডার। কারণ আমাদের বাংলা থেকে যখনই আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব, এত জেন্ডার পাবো, স্পেশালি হিন্দি, বাংলা তো ছেড়ে দাও, হিন্দির জেন্ডার এত প্রবলেম্যাটিক, কোনটা মহিলা কোনটা পুরুষ বুঝতে বুঝতে মানে
দিন রাত হয়ে যাবে, ঠিক আছে? তো জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে উই শুড বি সেন্সিটিভ অ্যাজ ফার অ্যাজ পসিবল টু দ্য কনটেক্সট হিসেবে আমাদেরকে ট্রান্সলেশনটাকে করতে হবে। মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড যে জেন্ডার বায়াসটা আছে সেইটাকে সরিয়ে দিতে হবে। সেইটাকে সরিয়ে দিয়ে আমাদেরকে নিউট্রাল, যেটা আমি তাই জন্য ইট যে প্রোনাউনটা সানের সাথে, সেটা আমি তোমাদেরকে রাখতে দিইনি, কারণ ইট থাকলে হয়তো তোমরা ওই ইটটাকেই ওখানে বসিয়ে দিতে যে ইট গিভস আস লাইফ, ইট গিভস আস লাইট, ঠিক আছে, এরকম করে দিতে। ওকে, সো এটার ওপর একটা আনসার, এটার ওপর একটা এটা নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো, কারণ এরকম প্রশ্নটা আসতে পারে যে কমেন্ট অন দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন, ঠিক আছে? তো ওই ধরনেরই একটা নোট আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? কারুর কোনো প্রশ্ন থাকলে বলো। যদি প্রশ্ন না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো। ঠিক আছে শিল্পা, রাখতে পারো ফোন। I understand the ball skipped through, but you just collected it. You never know. You need those half chances to be created. Rauf should have been behind the stumps, expecting the ball to come to him. I think nowadays bowlers don't even care. Short ball, boom. Misfield, but another 2 runs. Runs are coming easy, no problem whatsoever for the batters.